জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব আদর্শ গৃহী। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয়গুরু। সমাজ, দেশ তথা রাষ্ট্রের দিকে তাকালে বা দৃষ্টিপাত করলে দেখা যায় তিনের একই হাল। প্রত্যেকের মধ্যে লেংচিয়ে বড় হওয়ার প্রবণতা খুবই প্রবল। অর্থাৎ যোগ্যতা নাই, তথাপি সে বড় হতে চায়। আরে বাবা, যোগ্যতা অর্জন করতে হয়, নচেত ঠকতে হয় শেষে। এভাবে যারা বড় হতে চায় তারা অপরের নিন্দার মাধ্যমেই নিজেকে বড় করতে চায়। এটাই এখন জগতের ফ্যাশন বা নীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের আধ্যাত্ম জগতের ব্যক্তিরা, অর্থাৎ যাদের মধ্যে নীতিবোধ আছে, মানবিকতা রয়েছে, অর্থাৎ প্রকৃত মানুষের মধ্যে যে গুণগুলি থাকা উচিত সেগুলি পূর্ণমাত্রায় রয়েছে, তাদের কাছে এই বর্তমান দেশের তথা রাষ্ট্রের নেতাদের কার্যকলাপ হাস্যাস্পদ মনে হয়। তাছাড়া প্রবাদ রয়েছে, আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। অর্থাৎ বর্তমানে এই প্রবাদের সম্পূর্ণ বিপরীত ভাব দেখতে পাওয়া যায়। সে যাই হোক, এই অবক্ষয়ের যুগে কিভাবে বা কী করলে মানুষ প্রকৃত মানুষ হতে পারে তারই চিন্তা প্রত্যেকের মধ্যে আসা প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে করি। এ ব্যাপারে আমাদের ঠাকুর কি বলছেন বা কি করেছিলেন সেই দিকে দৃষ্টিপাত দেওয়ারও প্রয়োজন মনে করছি। ঠাকুরের অবশ্য গুরুগিরি করার ইচ্ছা ছিল না, কিন্তু তার গুরুদেব একদম জোর দিয়ে বলেছিলেন তোকে গুরুগিরি করতেই হবে এবং তার গদিতে বসাতে চেয়েছিলেন। তখন ঠাকুর বলেছিলেন, আমাকে যদি একান্তই গুরুগিরি করতে হয় তাহলে আমি আমার বাংলাতে করব। তার গুরুদেব সে মতোই গুরুগিরি করার আদেশ দেন এবং বাংলাতে এসে বসিয়ে দিয়েছিলেন। এত বড় দায়িত্ব নিয়ে তিনি ভাবলেন কিছু প্রকৃত মানুষ প্রয়োজন, নচেত কাজ করার অসুবিধা হবে। কারণ কথাই বলি, একা কি বোকা। একজন ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার একার পক্ষে সব কাজ করা কঠিন ব্যাপার। স্বামী বিবেকানন্দ এই প্রসঙ্গে বলেছিলেন, আমি যদি আমার মতো আরেকজন ব্যক্তি পেতাম এই পৃথিবীটাই পাল্টে দিতে পারতাম। সে যাই হোক, আমাদের ঠাকুরের এই রকম চিন্তা মনে আসাতে 15-20 জন বাচ্চা ছেলেদের নিয়ে একটি স্কুল করেন। তিনি নিজের হাতে তাদের সমস্ত শিক্ষার ভার নিয়ে তাদের শিক্ষা দিতে লাগলেন। তখনকার দিনে গুরুগৃহে যেভাবে শিক্ষা দেওয়া হতো ঠিক সেইভাবেই, অর্থাৎ সমস্ত বিদ্যা শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করতে লাগলেন। লেখাপড়া থেকে শুরু করে বাগান বাগিচার কাজ, শরীরচর্চা, আসন, প্রাণায়াম, এমনকি কাঠ কাটা থেকে আরম্ভ করে রান্না করা ইত্যাদি, এক কথায় সমস্ত বিদ্যাতে পারদর্শী করার চেষ্টা করতে লাগলেন। এইভাবে পূর্ণ যুবক অবস্থা পর্যন্ত তাদেরকে শিক্ষা দিলেন। যৌবনে পদার্পণ করার পর দেখা গেল তারা কেউই আশ্রমে রইল না, সকলেই বাড়ি ফিরে দিয়ে সংসার জীবনযাপন করতে লাগলো। এতদিন অর্থাৎ প্রায় 15 বছর ধরে ঠাকুরের হাতে শিক্ষা দেওয়ার ফল তাদের মধ্যে প্রতিফলিত হলো না। তিনি অবশ্য জানতেন যে এরা নিজ নিজ সংস্কার নিয়ে জন্মগ্রহণ করেছে, তথাপি চেষ্টা করে দেখলেন ঠাকুরের দেওয়া শিক্ষা তাদের মধ্যে প্রতিফলিত হয় কিনা, কিন্তু হলো না। অর্থাৎ এরা ভরা কলসিতে জল ঢাললে কি হবে? সব জলটাই বেরিয়ে যাবে, ভিতরে প্রবেশ করতে পারবে না। এদের ক্ষেত্রেও তাই হলো, তার ব্যতিক্রম ঘটল না। এইখান থেকে শিক্ষা নিয়ে ঠাকুর আদর্শ গৃহস্থ জীবন গঠনের উপর জোর দিলেন। অর্থাৎ আদর্শ গৃহী হতে পারলে তার মাধ্যমে যেসব সন্তান আসবে তাদের দ্বারাই জগতের কাজ হবে। আর এই জন্যই তিনি আদর্শ গৃহস্থ জীবন গঠনের উপর এত জোর দিয়েছেন। তবে কথা হলো, সংসার বা বিবাহ করার পর আদর্শ গৃহী হওয়া যাবে না। যদি কারো জীবনের লক্ষ্য হয়ে থাকে আমি জীবনে আদর্শ গৃহী হব, তাহলে তাকে ছেলেবেলা থেকে সৎ শিক্ষার দ্বারা জীবন গঠন করতে হবে। অর্থাৎ আদর্শগত শিক্ষা, নীতিগত শিক্ষা, চরিত্র গঠন, সত্য ভাষণ, লঘুগুরু জ্ঞান, বড়দের মান্যতা দেওয়া এবং পরনিন্দা পরচর্চা ইত্যাদি ত্যাগ করে সমস্ত সদ্গুণের অনুশীলনের মাধ্যমে চরিত্র গঠন করতে হবে। তারপর সংসার জীবনে প্রবেশ করলে তার মাধ্যমে যেসব সন্তান আসবে তাদের দ্বারাই জগতের কাজ হতে পারে বা হবে। আমরা জানি বা শাস্ত্রও বলে, মাতা পিতার গুণাবলী সন্তানের মধ্যে প্রতিফলিত হয়ে থাকে। কাজেই মাতা পিতাকে সর্বাগ্রে সত্যগুণ সম্পন্ন হতেই হবে। আগেকার যুগের মায়েদের দেখা যায় তারা সুসন্তান কামনায় দেবতাদের কাছে প্রার্থনা জানাতো যাতে ভালো সন্তান লাভ হয়। আজকাল তো এসব দেখাই যায় না। কাম চরিতার্থ করতে গিয়ে সন্তান লাভ হচ্ছে, কাজেই কামজ সন্তানের কাছে ভালো কিছু আশা করা যায় না বা আশা করা বৃথা। ঠিক আদর্শ গৃহী হতে পারলে
তারও যেই গতি, একজন আদর্শ সন্ন্যাসীরও সেই গতি। কাজেই বুঝতেই পারছেন আদর্শ গৃহীর স্থান কত উচ্চে। এই সম্পর্কে একটি কাহিনী বলে তৎপরে আদর্শ গৃহস্থ জীবন গঠন সম্পর্কে আলোচনা করব। কোনো এক দেশের রাজার মনে প্রশ্ন জাগে, আদর্শ গৃহী বড় না আদর্শ সন্ন্যাসী বড়? এই প্রশ্ন নিরসনের জন্য বহু ব্যক্তিকে জিজ্ঞাসা করেন এবং তার প্রমাণ বা যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে কেন বড়, কিন্তু কেহই তার সদুত্তর দিতে পারে নাই। কেউ বলে আদর্শ সন্ন্যাসী বড়, তো তার যুক্তি দেখাও। আবার কেউ বলে আদর্শ গৃহী বড়, তো তার যুক্তি দেখাও। কিন্তু কোনো ব্যক্তি সঠিক যুক্তি দিয়ে রাজাকে বোঝাতে পারেন নাই। এই দেখে তো রাজা হতাশ হয়ে পড়েছেন। তাহলে কি এর কোনো সদুত্তর নেই? কিন্তু তিনি হাল ছেড়ে না দিয়ে এর উত্তরের অপেক্ষায় দিন কাটাতে লাগলেন। এমন সময় তার রাজ্যে একজন যুবক সন্ন্যাসী আসে অতিথি হয়ে। সন্ন্যাসীকে দেখলে মনে হবে একজন সাধন সিদ্ধ মহাপুরুষ। রাজা যথারীতি তার অতিথি সৎকার করে তাকে রাজসভায় আমন্ত্রণ জানালেন এবং সেই একই প্রশ্ন তিনি সন্ন্যাসীকে করলেন ও যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে বললেন। রাজা এই কথা বলাতেই সন্ন্যাসী বললেন, খাঁটি বা ঠিক ঠিক আদর্শ গৃহী হতে পারলে তারও যে গতি, আর আদর্শ সন্ন্যাসী হতে পারলে তারও সেই গতি। আর এর প্রমাণ দিয়ে দেব। তবে আমার সাথে আপনাকে ভ্রমণে যেতে হবে। এই কথা শুনে রাজা খুব খুশি, কারণ আজ পর্যন্ত কেউ এর সদুত্তর দিতে পারেন নাই। কাজেই রাজার মনে আশার আলো জাগাতে তিনি বললেন, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। এরপর তারা দুজনে ভ্রমণে বেরিয়ে পড়লেন। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর তারা অন্য একটি রাজ্যে প্রবেশ করেন। সেই রাজ্যের মধ্য দিয়ে যেতে যেতে তারা দেখল সেই রাজ্যের এক সভায় প্রচুর লোক সমাগম হচ্ছে এবং বহু দেশের রাজা ওই সভাতে যোগদান করছেন। এই দেখে সন্ন্যাসী রাজাকে বলেন, ওখানে কি হচ্ছে? তখন রাজা বলেন, এক স্বয়ংবর সভা আয়োজন হচ্ছে। তখন সন্ন্যাসী বলেন, চলুন রাজা, ওই সভাতে কি হয় দেখা যাক। এই ভেবে তারা অর্থাৎ সন্ন্যাসী ও রাজা দুজনে ওই সভার একপাশে গিয়ে দাঁড়ালেন। তখনকার দিনে কোনো রাজকন্যা যদি ইচ্ছা করত আমি দেখে আমার পছন্দ মতো রাজাকে বিবাহ করব, তাহলে এরকম স্বয়ংবর সভা করে অন্যান্য রাজ্যের রাজাদের আমন্ত্রণ করা হতো। তারা সকলে ওই সভাতে আসার পর রাজকন্যাকে পালকি করে ওই সভার মধ্যে আনয়ন করে এক একজন রাজার নিকট নিয়ে যাওয়া হতো। রাজকন্যা রাজাকে দেখে ও তার গুণাবলী শুনে পছন্দ হলে তার গলায় বরমাল্য দিতেন, আর পছন্দ না হলে রাজকন্যা বলতেন অন্য রাজার নিকট নিয়ে যেতেন। দেখা গেল ওই সভাতে প্রায় কয়েকশো রাজা উপস্থিত হয়েছেন। রাজকন্যাকে প্রতি রাজার নিকট নিয়ে যাওয়া হলো, কিন্তু কোনো রাজাকেই তার পছন্দ হলো না। ওই সভার একপাশে আর একজন যুবক সন্ন্যাসীও দাঁড়িয়েছিলেন। তিনি দেখতে খুবই সুন্দর এবং তার শরীর দিয়ে যেন লাবণ্যের ছটা বিচ্ছুরিত হচ্ছে। এদিকে স্বয়ংবর সভার মধ্যে কোনো রাজাকেই রাজকন্যার পছন্দ না হওয়াতে তার পিতা তো চিন্তায় পড়ে গেলেন, তবে কি রাজকন্যার বিবাহ হবে না? এমন সময় সভার পাশেই দাঁড়িয়ে থাকা এক সুন্দর যুবক সন্ন্যাসীর ওপর নজর পড়ে রাজকন্যার। দেখে ভালো লাগাতে পালকি বাহকদের ওই সন্ন্যাসীর কাছে নিয়ে যেতে বলেন এবং নিকটে গিয়ে ওই সন্ন্যাসীর গলায় বরমাল্য প্রদান করেন। তখন ওই সন্ন্যাসী বরমাল্য গলা থেকে খুলে দিয়ে বলেন, এ কি করছেন? আমি সন্ন্যাসী, এসব আমার জন্য নয়। কে শোনে কার কথা? তখন রাজকন্যার পিতা বলেন, কোনো চিন্তা নেই বাবা, আমি আমার অর্ধেক রাজত্ব কন্যাকে দান করে দেব, কোনো অসুবিধা হবে না। রাজা এই কথা বলার পর রাজকন্যা আবারও তার গলায় বরমাল্য প্রদান করেন। তখন সন্ন্যাসী নিরুপায় দেখে আবারও মালা ফেলে দিয়ে বলেন, এ কি করছেন আপনারা? আমি ত্যাগী সন্ন্যাসী, ত্যাগীর জন্য এসব কিছুই গ্রহণীয় নয়। এই বলে সেই স্থান ত্যাগ করে পলায়ন করেন। এদিকে রাজকন্যাও ওকেই বিবাহ করার মনস্থ করে পিছু পিছু যেতে লাগলেন। এসব দেখে রাজার সাথে যে সন্ন্যাসী দাঁড়িয়েছিলেন তিনি বললেন, চলুন রাজা, আমরাও ওদেরকে অনুসরণ করি। এদিকে ওই রাজকন্যার হাঁটা অভ্যাস না থাকার ফলে অনেক পিছিয়ে পড়ে, আর ওই সন্ন্যাসী কিছু দূর যাওয়ার পর গভীর জঙ্গলে প্রবেশ করার পর আর দেখতে না পাওয়াতে বসে পড়ে কান্না শুরু করে দেয়। তখন ওদেরকে অনুসরণকারী রাজা ও সন্ন্যাসী রাজকন্যার নিকটে গিয়ে বলেন, মা, তুমি ওই সন্ন্যাসীর অন্বেষণে বৃথা কষ্ট পাচ্ছ। ওকে তুমি মন থেকে মুছে ফেলো। ও কোনো দিনই তোমাকে গ্রহণ করবে না। উনি সর্বত্যাগী সন্ন্যাসী, বিষয়ভোগ ওদের জন্য নয়। আমার কথা শোনো মা, তুমি ফিরে চলো, আমরা তোমাকে রাজপ্রাসাদে রেখে আসি।
এই বলে ওই রাজা ও সন্ন্যাসী রাজকন্যাকে রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে আবার বেরিয়ে পড়লেন। পথে যেতে যেতে তারাও একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করে কিছু দূর যাওয়ার পর সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যার অন্ধকারে পথ চলতে অসুবিধা হওয়ায় সন্ন্যাসী বলেন, রাজামশাই, আজ এই অন্ধকারে পথ চলা অসম্ভব, কাজেই আজকের রাতটা এই জঙ্গলেই কাটাতে হবে। এই ভেবে দুইজনে একটি বড় গাছের নিচে রাত কাটানোর মনস্থ করে গাছের তলায় বসে পড়লেন। সেই সময়টা ছিল শীতকাল। রাজার তো এই রকম পরিবেশে রাত কাটানো অভ্যাস নেই, তদুপরি শীতকাল। কাজেই এই অবস্থায় ওই জঙ্গলের মধ্যে রাত কাটানো কীরকম কষ্টের ব্যাপার তার বলে বোঝাতে হবে না, কিন্তু তার জিদ আমাকে জানতেই হবে। এই ভাবনা চিন্তা নিয়ে তারা দুজনে গাছের তলায় বসে রয়েছেন। এদিকে ওই গাছে একটি পাখির বাসা ছিল। ওই বাসাতে পক্ষিণী দুইটি বাচ্চা শাবক ছিল। এদের দুজনকে অর্থাৎ রাজা ও সন্ন্যাসীকে দেখে পক্ষিণী বলে, দেখো, এখানে আজ দুজন ব্যক্তি রয়েছে, এরা আজকে আমাদের অতিথি। ওরা শীতে বেশ কষ্ট পাচ্ছে, তুমি এক কাজ করো, ওদের জন্য কষ্ট করে একটু আগুন এনে দিতে পারলে ওরা আগুন তাপিয়ে শীতটা কাটিয়ে দিতে পারবেন। এই বলাতেই পক্ষীটি উড়ে গিয়ে গ্রামের মধ্য থেকে একটি আগুনযুক্ত কাঠের টুকরোকে ঠোঁটে করে এনে ওদের সম্মুখে ফেলে দেয়। ওই আগুনযুক্ত কাঠের টুকরো পেয়ে ভগবানের দান ভেবে ওখানে শুকনো ডাল পাতা জোগাড় করে তাতে দিতে আগুন জ্বলে ওঠে, আর ওরা আগুনের পাশে বসে রাত কাটাতে লাগলেন। পক্ষিণীটি আবারও বলে, ওদের দেখে মনে হয় সারাদিন খাওয়া হয় নাই, ওদের কিছু খাবার দিতে পারলে ভালো হতো। তখন পক্ষীটির মনে চিন্তা হলো, আমি যদি ওই আগুনে প্রাণ বিসর্জন দিতে পারি তাহলে আমার দেহ দ্বারা ওদের কিছুটা ক্ষুধা নিবারণ হতে পারে। এই ভাবনা মনে উদয় হওয়ার সাথে সাথে পক্ষীটি আগুনে ঝাঁপ দিল। এই দেখে রাজা ও সন্ন্যাসী পক্ষীটিকে বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। এই দেখে পক্ষিণীটি ভাবে, আমার স্বামীর দেহ নিয়ে ওদের উদর পূরণ হবে না, কাজেই স্বামীর কাজে আমারও সহযোগ করা কর্তব্য ভেবে পক্ষিণীও আগুনে ঝাঁপ দিল। আবারও তারা বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। এরপর বাচ্চা শাবক দুটি ভাবে, বাবা ও মা যে কর্মে আত্মনিয়োগ করেছে আমাদেরও ওই কর্মে সহযোগ করা উচিত ভেবে তারাও আগুনে ঝাঁপ দিল। ওদেরকেও বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু সফল হলো না। এই ঘটনা ঘটে যাওয়ার পর কোনো রকমে রাত কাটিয়ে সকাল হতেই সন্ন্যাসী বললেন, চলুন রাজা, এবার বাড়ি ফেরা যাক। পথে যেতে যেতে সন্ন্যাসী রাজাকে বলছেন, স্বয়ংবর সভাতে যে ঘটনা দেখলেন তা হলো আদর্শে সন্ন্যাসীর লক্ষণ, আর এই যে বনের মধ্যে পাখিদের ঘটনা দেখলেন এ হলো আদর্শ গৃহস্থের লক্ষণ। অর্থাৎ আদর্শ সন্ন্যাসী হতে হলে এই জগতের যত কিছু ভোগ্য বস্তু রয়েছে সমস্তই বিষ্ঠাতুল্য জ্ঞান করে পরিত্যাগ করতে হবে। ওই যুবক সন্ন্যাসীকে দেখুন, এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ভোগ্য বস্তু হচ্ছে কামিনী আর কাঞ্চন, তাকেও উপেক্ষা করে অর্থাৎ ট্রেনের ন্যায় জ্ঞান করে পরিত্যাগ করে চলে গেলেন। কাজেই এই হচ্ছে প্রকৃত বা আদর্শ সন্ন্যাসী। আর ওই যে বনের মধ্যে পাখিদের ঘটনা, ওই হচ্ছে প্রকৃত আদর্শ গৃহীর লক্ষণ। পরের হিতার্থে বা কল্যাণার্থে জীবন পর্যন্ত বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ এক কথায় জীবন্তে মরা হতে হবে, তবেই প্রকৃত গৃহী হতে পারবে। কাজেই আদর্শ গৃহী হওয়া খুবই কঠিন ব্যাপার। সবের মধ্যে থেকেও কোনো কিছুতে আসক্ত না হওয়া, এই মনোভাব সবসময় মনের মধ্যে পোষণ করতে হবে, অর্থাৎ অনাসক্ত হয়ে সংসারে বাস করতে হবে। আর এটি করতে পারলে আদর্শ গৃহীরও যে গতি, আদর্শ সন্ন্যাসীরও সেই গতি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।